এইচএসসি 2026 এর বাংলা প্রথম পত্র নিয়ে টেনশনে আছো? ভাবছো গদ্য পদ্য সব শেষ করতে পারবে কি না? আর এমসিকিউতে 30-এ 30 পাওয়া কি আদৌ সম্ভব? আজকের এই একটা ভিডিও তোমার পুরো প্রস্তুতি বদলে দেবে। কারণ এই ভিডিওতে আমি শুধু সাজেশন দেব না, বরং বোর্ড পরীক্ষার সেই সিক্রেট প্যাটার্নগুলো ফাঁস করব যা ফলো করলে তুমি পরীক্ষার হলে প্রশ্ন পাওয়ার আগে উত্তর জেনে যাবে। ভিডিওর মাঝখানে এমন কিছু কমন এমসিকিউ এবং সৃজনশীল ক খ প্রশ্নের সাজেশন থাকবে যা বিগত কয়েক বছর বারবার রিপিট হয়েছে। আর ভিডিওর শেষে থাকবে এমন একটি স্পেশাল টিপস যা তোমার সৃজনশীল লেখার গতি দ্বিগুণ করে দেবে। তাই 1 সেকেন্ডও মিস না করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখো যদি তুমি 2026-এর বোর্ডে বাংলায় A+ নিশ্চিত করতে চাও। তাহলে চলো শুরু করা যাক। বিনয় শুনতেই বিয়ে ভাঙতে রোধ করেছিল শম্ভুনাথ বাবু। এখানে হচ্ছে শম্ভুনাথ বাবু। শম্ভুনাথ কোথা হতে গণনা আনলো? পাত্রের গা থেকে, ফ্যাটরাস হতে, জলচকির উপর হতে, নাকি বাক্স হতে? অ্যান্সার হচ্ছে পাত্রের গা থেকে গয়না আনলো। শম্ভুনাথ কোথা হতে গয়না আনলো? পাত্রের গা থেকে গয়না আনলো। এটা মনে রাখতে হবে, খুবই গুরুত্বপূর্ণ। 82 নম্বর। মামা তখনই নোট বইয়ে গহনাগুলোর ফর্দ টুকিয়ে লইলেন। উক্তিটি দ্বারা মামার চরিত্রের কোনো মনোভাব প্রকাশ পেয়েছে? চাটুকারিতা, অর্থসম্পত্তির প্রতি লোভ, অসামাজিকতা, বুদ্ধিমান। এখানে অ্যান্সার হবে অর্থসম্পত্তির প্রতি লোভ। 83 নম্বর। কাকে দেখে মায়ের চোখের পলক পড়ল না? কল্যাণীকে দেখে, বিনোদকে দেখে, অনুপমকে দেখে? অ্যান্সার হবে কল্যাণীকে দেখে। কাকে দেখে মায়ের চোখে পলক পড়ল না? সেটা হচ্ছে কল্যাণীকে দেখে। 84 নম্বর। বিয়ের পণের ক্ষেত্রে কোন বিষয়টি স্থির ছিল? সেটা হচ্ছে টাকার অঙ্ক। তাহলে টাকার অঙ্ক। বিয়ের পণের ক্ষেত্রে কোন বিষয়টি স্থির ছিল? সেটা হচ্ছে টাকার অঙ্ক। 85 নম্বর। বিয়ে আসর থেকে বরযাত্রীর দলের প্রস্থান পালাকে তুলনা করেছেন। বিয়ের আসর থেকে বরযাত্রীর দলের প্রস্থান পালাকে অনুপম কিসের সাথে তুলনা করেছেন? এটা হচ্ছে তোমাদের দক্ষযজ্ঞের পালা। শম্ভুনাথ বাবুর পেশা একজন কি ছিলেন? ডাক্তার ছিলেন, নাকি উকিল, নাকি হাকিম, নাকি শিক্ষক? অবশ্যই ডাক্তার ছিলেন। শম্ভুনাথ বাবুর পেশায় ছিলেন একজন ডাক্তার। শম্ভুনাথ বাবু পেশায় ছিলেন একজন ডাক্তার। 87 নম্বর প্রশ্ন আমরা দেখি। এখানে আশীর্বাদ করে এসে বিনু দাদা কল্যাণীকে কিসের সাথে তুলনা করলেন? হীরের সাথে, খাঁটি সোনার সাথে, ফার্তির সাথে, নাকি মা লক্ষ্মীর সাথে? এখানে আশীর্বাদ করে এসে বেনু দাদা কল্যাণীকে কিসের সাথে তুলনা করলেন? সেটা হচ্ছে খাঁটি সোনার সাথে তুলনা করলেন। মেয়ে বড় খাসা। তারপরে অনুপ্রব তার মামাকে কার সাথে তুলনা করেছে? অনুপ্রব তার মামাকে মহারশি মনুর সাথে, নাকি শকুনের সাথে, নাকি ককসমার সাথে, নাকি শিয়ালের সাথে? এখানে মহারষি মনুর সাথে, মহারিষি মনুর সাথে। অ্যান্সার হবে মহারিষি মনুর সাথে। তারপরে আপনার প্রশ্ন আসি। 89। কল্যাণীর পিতার অবস্থা এককালে কেমন ছিল? কল্যাণীর পিতার অবস্থা এককালীন ছিল লক্ষ্মীর আশীর্বাদপূর্ণ। কল্যাণীর পিতার অবস্থা ছিল এককালে কেমন ছিল? লক্ষ্মীর আশীর্বাদপূর্ণ ছিল। আমরা এখন 89 প্রশ্নে চলে যাব। 90 প্রশ্নে।
সো দেখো, গড়গুড়ি কি? গড়গুড়ি হচ্ছে তোমার দীর্ঘ নলযুক্ত হুক্কা বিশেষ। গড়গুড়ি কি? গড়গুড়ি হচ্ছে দীর্ঘ নলযুক্ত হুক্কা বিশেষ। গুড়গুড়ি কি? গুড়গুড়ি হচ্ছে দীর্ঘ নলযুক্ত হুক্কা বিশেষ। গুড়গুড়ি হচ্ছে দীর্ঘ নলযুক্ত হুক্কা বিশেষ। এরপরে আমরা আসি 91 নাম্বার। অনুপ্রব কাকে নিয়ে তীর্থে যাচ্ছিল? মাকে নিয়ে, কাকাকে নিয়ে, বিনোদাকে নিয়ে নাকি মামাকে নিয়ে? অ্যান্সার হবে মাকে নিয়ে। আমরা অনেকে জানি মাকে নিয়ে অনুপ্রব তীর্থে গিয়েছিল। গৃহ, এখন আমরা গৃহ নিয়ে গৃহ সাখাওয়াত হোসেন লিখেছেন গৃহ গল্পটি। সো এখানে সাখাওয়াত হোসেনের জন্ম 1880 সাল, 1932 সালে মৃত্যুবরণ করেন। সো এই গদ্য থেকে আমরা যে এমসিকিউগুলো পড়ব খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকে পরীক্ষায় প্রশ্ন আসবে ইনশাআল্লাহ। গৃহ প্রবন্ধে পিতৃমাতৃহীন ছিল কার স্ত্রী? কলিমের, হাশেমের, আলেমের, শরাপতের? উত্তর হবে কলিমের। উত্তর হবে কি? কলিমের। গৃহ প্রবন্ধে পিতৃমাতৃহীন ছিল কার স্ত্রী? কলিমের স্ত্রী পিতৃমাতৃহীন ছিল। গৃহ প্রবন্ধে পিতৃমাতৃহীনতা ছিল কার স্ত্রী? কলিমের। মনে রাখতে হবে। 2 নাম্বার। গৃহ প্রবন্ধে কার সতীন ছিল বলে শোনা যায়? গৃহ প্রবন্ধে খাদিজার নাকি খোদেজার নাকি হোসিনার নাকি কলিমের স্ত্রী নাকি সলিমের স্ত্রী? অ্যান্সার হবে কলিমের স্ত্রীর কি ছিল? সতীন ছিল। ঠিক আছে। গৃহ প্রবন্ধে প্রশ্নটি আমরা রিপিট করছি। গৃহ প্রবন্ধে কার সতীন ছিল বলে শোনা যায়? সেটা হচ্ছে কলিমের। গৃহ প্রবন্ধে বিধবা ছিলেন কে? জমিলা, হোসিনা নাকি খদিজা নাকি রমা সুন্দরী? কে ছিলেন? রমা সুন্দরী ছিলেন। অফকোর্স। তাহলে আমরা 2 নম্বরটি একটু আবার দেখি। গৃহ প্রবন্ধে কার সতীন ছিল বলে শোনা যায়? সেটা হচ্ছে কলিমের। মনে রাখবে, কলিমের। গৃহ প্রবন্ধে বিধবা ছিলেন কে? গৃহ প্রবন্ধে বিধবা ছিলেন রমা সুন্দরী। রমা সুন্দরী ছিলেন বিধবা। তারপর হচ্ছে 4 নাম্বার। গৃহ প্রবন্ধে প্রভূত সম্পত্তি আছে কার? জমিলার স্বামী, শরাপত উকিলের, রমা সুন্দরীর স্বামীর, কলিমের, ভাইয়ের। গৃহ প্রবন্ধের প্রভূত সম্পত্তি আছে কার? এখানে অ্যান্সার হবে রমা সুন্দরীর স্বামীর। হ্যাঁ, গৃহ প্রবন্ধে রমা সুন্দরীর স্বামীর প্রভূত সম্পত্তি আছে। 5 নাম্বার। গৃহ প্রবন্ধে বজ্রনাথের কি কাঁপে? সমীর কাঁপে, নীলামি কাঁপে নাকি তটিনী নাকি মেদিনী? অ্যান্সার হবে মেদিনী। সো গৃহ প্রবন্ধে বজ্রনাথে কি কাঁপে? মেদিনী কাঁপে। গৃহ প্রবন্ধে বজ্রনাথের কি কাঁপে? মেদিনী কাঁপে। অবশ্যই মনে রাখবে, গৃহ প্রবন্ধে বজ্রনাথের কি কাঁপে? মেদিনী কাঁপে। সংসারের ক্ষেত্র বলতে কি বোঝানো হয়েছে? গৃহকর্ম, পরিবার নাকি কর্মসংস্থল নাকি সংসারের মোহ? কর্মস্থল। গৃহ সংসার ক্ষেত্র বলতে বোঝানো হয়েছে কর্মস্থল। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, মনে রাখবে, কর্মস্থল বোঝানো হয়েছে। কি বোঝানো হয়েছে? কর্মস্থল বোঝানো হয়েছে। এরপর আমরা 7 নম্বর দিন শেষে বাড়ি ফিরলে পুরুষদের অবস্থা কেমন হয়? ক্লান্ত হয়ে বিশ্রামে যায়, যেন হাঁপ ছেড়ে বাঁচে, নাকি স্ত্রীদের সাথে ঝগড়া করে, নাকি মেজাজ খিটখিটে থাকে? অ্যান্সার কি হবে? যেন হাঁপ ছেড়ে বাঁচে। অ্যান্সার হবে যেন হাঁপ ছেড়ে বাঁচে। দিন শেষে বাড়ি ফিরলে পুরুষদের অবস্থা কেমন হয়? যেন হাঁপ ছেড়ে বাঁচে। ক্লান্ত হয়ে বিশ্রামে যায়, এটা হবে না, যেন হাঁপ ছেড়ে বাঁচে। দিন শেষে বাড়ি ফিরলে পুরুষদের অবস্থা কেমন হয়? যেন হাঁপ ছেড়ে বাঁচে। এরপরে আমরা 8 নম্বর প্রশ্নে চলে যাচ্ছি। পুরুষেরা কখন গৃহে
ফিরে আসার জন্য উৎসুক হয়, সেটা হচ্ছে অপরাহে। পুরুষেরা কখন গৃহে ফিরে আসার জন্য উৎসুক হয়, সেটা হচ্ছে অপরাহে। কোন অবস্থার প্রতি দৃষ্টিপাত করে গৃহরচনার রচয়িতা ভারত নারীদের গৃহসুখে বঞ্চিতা বলেছেন? প্রশ্নটা কী ছিল আমরা আবার রিপিট করছি। কোনো অবস্থার প্রতি দৃষ্টিপাত করে গৃহরচনার রচয়িতা ভারত নারীদের গৃহসুখে বঞ্চিতা বলেছেন? সেটা হচ্ছে সামাজিক। হ্যাঁ, অ্যান্সার হবে সামাজিক। কোন অবস্থার প্রতি দৃষ্টিপাত করে গৃহরচনার রচয়িতা ভারত নারীদের গৃহসুখে বঞ্চিতা বলেছেন? সামাজিক। এরপরে 10 নাম্বার, গৃহরচনায় কাদের গৃহসুখে বঞ্চিতা বলা হয়েছে? নারীকুলকে, বঙ্গনারীদের, গৃহবধূদের, অধিকাংশ ভারত নারীদের? অ্যান্সার হবে কি? অধিকাংশ ভারতীয় নারীদেরকে গৃহরচনার কাদের গৃহসুখে বঞ্চিতা বলা হয়েছে? সুখের বঞ্চিতা বলা হয়েছে অধিকাংশ ভারত নারীদের। ঠিক আছে। 11 নাম্বার, গৃহপ্রবন্ধে কুমারী শব্দা বিধবা সকল শ্রেণীর অবলার অবস্থা কেমন হয়েছিল? কেমন বলা হয়েছিল? এখানে হচ্ছে শোচনীয়। অ্যান্সার হবে শোচনীয়। এরপরে 11 নম্বর প্রশ্নটি আমরা রিপিট করছি। গৃহপ্রবন্ধে কুমারী সধবা বিধবা সকল শ্রেণীর অবলার অবস্থা কেমন বলা হয়েছে? শোচনীয়। হ্যাঁ প্রিয় শিক্ষার্থীবিন্দু, শোচনীয়। এরপরে 12 নম্বর, গৃহপ্রবন্ধের প্রাবন্ধিক একবার কোন স্থানের নিকটবর্তী শহরে বেড়াতে গিয়েছিলেন? জামালপুরে। গৃহপ্রবন্ধে প্রাবন্ধিক একবার কোন স্থানের নিকটবর্তী শহরে বেড়াতে গিয়েছিলেন? সেটা হচ্ছে জামালপুরে। হ্যাঁ মনে রাখতে হবে, সেটা হচ্ছে কি? জামালপুরে। গৃহপ্রবন্ধের প্রাবন্ধিক একবার কোন স্থানের নিকটবর্তী শহরে বেড়াতে গিয়েছিলেন? সেটা হচ্ছে জামালপুরে। তারপরে 13 নম্বর আমরা দেখতে পাচ্ছি কোন বাড়ির স্ত্রী লোকদের দেখতে গৃহ রচনার লেখকের আগ্রহ হয়? এখানে অ্যান্সার হবে সরাপদ উকিলের বাড়ির। সরাপদ উকিলের বাড়ির। তাহলে প্রশ্নটা কি ছিল? কোন বাড়ির স্ত্রী লোকদের দেখতে গৃহ রচনার লেখকের আগ্রহ হয়? সরাপদ উকিলের বাড়ি। সরাপদ উকিলের বাড়ি। এরপরে আমরা 14 নম্বর প্রশ্নে চলে যাব। 14 নম্বরে বলা হয়েছে সরাপদ উকিলের বাড়ির মহিলারা অতিশয় শান্তশিষ্ট মিষ্টভাষিণী হলেও তারা ছিলেন স্বল্পজ্ঞানী। তারা কি ছিলেন? স্বল্পজ্ঞানী ছিলেন। সরাপদ উকিলের বাড়ির মহিলারা অতিশয় শান্তশিষ্ট মিষ্টিভাষিণী হলেও তারা ছিলেন স্বল্প জ্ঞানী, অর্থাৎ জ্ঞান কম ছিল। তারপরে আমরা 15 নম্বরে চলে যাব। গৃহপ্রবন্ধের জমিলা কোন কাজটি কখনো করেনি? জমিলা কোন কাজটি কখনো করেনি? প্রশ্নটা আমরা রিপিট করছি। গৃহপ্রবন্ধের জমিলা কোন কাজটি কখনো করেনি? সেটা হচ্ছে যানবাহনে চড়া। এই কাজটি কে করেনি? জমিলা কখনোই করেনি, সেটা সে বলেছে। এরপরে 16 নাম্বার, এই আমার কন্যার বাড়ি, এখন আমার বাড়ি চলো, উক্তিটি কার? এ আমার কন্যার বাড়ি, এখন আমার বাড়ি চলো, উক্তিটি কার? সেটা হচ্ছে জমিলার। সেটা হচ্ছে জমিলার। এ আমার কন্যার বাড়ি, এখন আমার বাড়ি চলো, উক্তিটি হচ্ছে জমিলার। হ্যাঁ, উক্তিটি হচ্ছে কার? জমিলার। উক্তিটি হচ্ছে জমিলার। মনে রাখতে হবে, উক্তিটি হচ্ছে কার? জমিলার। সো অ্যান্সার হচ্ছে জমিলার। এই আমার কন্যার বাড়ি, এখন আমার বাড়ি চলো, উক্তিটি কার? সেটা হচ্ছে জমিলার। তারপরে আমরা 17 নম্বর প্রশ্নে চলে আসি। গৃহ রচনায় প্রাবন্ধিক কাদেরকে কূপমণ্ডক বলেছেন? গৃহ রচনায় প্রাবন্ধিক কাদেরকে কূপমণ্ডক বলেছেন? সেটা হচ্ছে মহিলাদেরকে। কি বলেছেন? কূপমণ্ডক। কূপমণ্ডক। গৃহ রচনায় প্রাবন্ধিক কাদেরকে কূপমণ্ডক বলেছেন? সেটা হচ্ছে মহিলাদেরকে। গৃহ রচনায় প্রাবন্ধিক কাদেরকে কূপমণ্ডক বলেছেন? সেটা হচ্ছে মহিলাদেরকে। এরপরে আমরা চলে আসি 18 নম্বর প্রশ্নে। সকলেরই গৃহ আছে, নাই কেবল আমাদের। প্রাবন্ধিকের
এ কথা বলার কারণ কি? দরিদ্রতা, নাকি অধিকারহীনতা, নাকি গৃহ বিমুখতা, নাকি গৃহ ভবীভূত হওয়া? আমরা প্রশ্নটি আবার রিপিট করছি যাতে বুঝতে সুবিধা হয়। সকলেরই গৃহ আছে, নাই কেবল আমাদের। প্রাবন্ধিকের এ কথা বলার কারণ কি? এই কথা বলার কারণ হচ্ছে অধিকারহীনতা, অর্থাৎ গৃহ থাকলেও সেটার অধিকারটা নেই, অর্থাৎ ওই সময় অধিকার ছিল না। ঠিক আছে, এরপরে ১৯ নম্বর প্রশ্ন, শিক্ষা বিমুখ মুসলমান মেয়েদের শিক্ষার আলোয় আলোকিত করেন কে? নাজমা জেসমিন চৌধুরী, ইন্দিরা দেবী চৌধুরী, নাকি সাখাওয়াত হোসেন, রোকেয়া সাখাওয়াত হোসেন? অ্যান্সার হবে রোকেয়া সাখাওয়াত হোসেন। শিক্ষা বিমুখ মুসলমান মেয়েদের শিক্ষার আলোয় আলোকিত করেন রোকেয়া সাখাওয়াত হোসেন। তাহলে প্রশ্নের অ্যান্সার কী হবে? রোকেয়া সাখাওয়াত হোসেন। এরপর আমরা আসি ২০ নম্বর প্রশ্নে। গৃহীকে রোদ বৃষ্টি হিম হতে কিভাবে রক্ষা করে? গৃহীকে রোদ বৃষ্টি হিম হতে কিভাবে রক্ষা করে? সেটা হচ্ছে নিরাপদ আশ্রয় দিয়ে। সেটা হচ্ছে নিরাপদ আশ্রয় দিয়ে। গৃহীকে রোদ বৃষ্টি হিম হতে কিভাবে রক্ষা করে? সেটা হচ্ছে নিরাপদ আশ্রয় দিয়ে। প্রশ্নটা আমরা রিপিট করছি। গৃহীকে রোদ বৃষ্টি হিম হতে কিভাবে রক্ষা করে? নিরাপদ আশ্রয় দিয়ে। গৃহ আমাদের নিরাপদ একটি আশ্রয় দেয়, যার মাধ্যমে আমরা বৃষ্টি, রোদ, হিম হতে আমরা রক্ষা পাই। সো ২১ নম্বর প্রশ্নে আমরা চলে যাচ্ছি। পশু পাখিরা কোথায় নিজেদের নিরাপদ মনে করে? গাছের ডালে, মুক্ত আকাশে, নাকি গহীন বনে, নাকি শস্যগৃহে? শস্যগৃহে প্রত্যেকটি প্রাণী, পশু পাখি নিজেদেরকে নিরাপদ মনে করে। সো এখানে পশু পাখিরা কোথায় নিজেদেরকে নিরাপদ মনে করে? কোথায়? সেটা হচ্ছে তোমাদের কোন জায়গাতে? সেটা হচ্ছে শস্যগৃহে। বেগম রোকেয়ার লেখালেখির জগৎ উৎসর্গিত হয়েছে কিসের জন্য? নারী মুক্তির জন্য, কৃষকের মুক্তির জন্য, সমাজ সচেতনতা হ্রাসের জন্য, নাকি শোষিতদের মুক্তির জন্য? অ্যান্সার, তাহলে আমরা বেগম রোকেয়া লেখালেখির জগৎ উৎসর্গিত হয়েছে কিসের জন্য? নারী মুক্তির জন্য। আমরা জানি বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন নারী মুক্তির জন্য অসংখ্য কষ্ট করেছেন। সো অ্যান্সার হবে নারী মুক্তির জন্য। এরপরে আমরা ২৩ নম্বর প্রশ্নে চলে যাচ্ছি। বেগম রোকেয়া কত সালে মৃত্যুবরণ করেন? ৯ সেপ্টেম্বর, ২৩ নভেম্বর, ১৯ অক্টোবর, নাকি ৯ ডিসেম্বর? অ্যান্সার হবে ৯ ডিসেম্বর। বেগম রোকেয়া মৃত্যুবরণ করেন। কবে? ৯ ডিসেম্বর। বেগম রোকেয়া কত তারিখে মৃত্যুবরণ করেন? ৯ ডিসেম্বরে মৃত্যুবরণ করেন। ৯ ডিসেম্বর বেগম রোকেয়া মৃত্যুবরণ করেন। ২৪ নম্বর প্রশ্নে চলে আসি। অবরোধবাসিনী গ্রন্থটি কে লিখেছিলেন? অবরোধবাসিনী গ্রন্থটি লিখেছিলেন রোকেয়া সাখাওয়াত হোসেন। অবরোধবাসিনী গ্রন্থটি কে লিখেছিলেন? রোকেয়া সাখাওয়াত হোসেন। অবরোধবাসিনী গ্রন্থটি কে লিখেছিলেন রোকেয়া সাখাওয়াত হোসেন। এরপরে আমরা ২৫ নম্বর প্রশ্নে চলে যাব। বেগম রোকেয়া কত বছর বয়সে বিবাহ বন্ধনে আবদ্ধ হন? সেটা হচ্ছে ১৬ বছর। মাত্র ১৬ বছর বয়সে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন বেগম রোকেয়া। মাত্র ১৬ বছর বয়সে বেগম রোকেয়া বিবাহ বন্ধনে আবদ্ধ হন। কত বছর বয়সে? মাত্র ১৬ বছর বয়সে বেগম রোকেয়া বিবাহ বন্ধনে আবদ্ধ হন। ২৬ নম্বর প্রশ্ন। বেগম রোকেয়া কাদেরকে শিক্ষিত করে তুলতে অক্লান্ত পরিশ্রম করেন? নারীদেরকে, পুরুষদেরকে, নাকি কৃষকদেরকে, নাকি শিশুদেরকে? অ্যান্সার হবে নারীদেরকে। আগে বলেছিলাম নারী কল্যাণে অনেক অবদান রেখেছেন বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন।
আশা করছি বুঝতে পেরেছ। ২৭ নম্বর প্রশ্নে আমরা চলে আসি। এখানে দেখো, গৃহ ছাড়িয়া কতদিন বিদেশে না থাকিলে গৃহসুখ মিষ্টি বোধ হয় না। এখানে গৃহসুখ মিষ্টি বোধ হওয়া বলতে কি বোঝানো হয়েছে? গৃহের গুরুত্ব, ঘরের প্রতি টান, ঘরে থাকা আনন্দ, নিজ ঘরের স্বাধীনতা ও স্বস্তি। নিজ ঘরের স্বাধীনতা এবং স্বস্তি সেটা তুমি কখনোই কোথাও পাবে না, যেটা নিজ ঘরে তুমি পাবে। দেখো, আমরা অনেকেই বেড়াইতে যাই বা ভ্রমণে যাই, তখন অন্যের বাড়িতে থাকলেই তখন সেটা স্বাধীন বোধ অনেক সময় করা হয় না, বা স্বস্তি পাওয়া যায় না, বা অনেক সময় রাতে ঘুম আসে না। সো এই বিষয়টি এখানে বোঝানো হয়েছে। কি বোঝানো হয়েছে? গৃহ ছাড়িয়া কতদিন বিদেশে না থাকিলে গৃহসুখ মিষ্টি বোধ হয় না। এখানে যখন তুমি বাইরে চলে যাবে, তখন তোমার কাছে বোধ হবে যে তোমার বাড়িতে কত তুমি শান্তিতে ছিলে, স্বস্তি বোধে ছিলে এবং স্বাধীনভাবে ছিলে। সেটা তোমার বোধ হবে তখনই, যখন তুমি বিদেশে যাবে বা অন্য কোথাও যাবে। সো এটাই বোঝানো হয়েছে। কি বোঝানো হয়েছে? নিজ ঘরের স্বাধীনতা ও স্বস্তি তুমি পাবে যখন তুমি বিদেশে যাবে। সো দেখো, ২৮ নম্বর প্রশ্নে দেখো, ভারত নারীরা গৃহসুখের বঞ্চিতা হওয়ার কারণ কি? তারা দুর্বল, তারা অবলা, তারা ভীতু ও নির্জীব, তারা পরাধীন। ভারত নারীরা গৃহসুখে বঞ্চিতা হওয়ার প্রধান কারণ হচ্ছে তারা পরাধীন ছিল। অর্থাৎ পুরুষ শাসিত জীবন ব্যবস্থায় বা রাষ্ট্র ব্যবস্থায় তারা ছিল, তারা পরাধীন ছিল। জমিদার ব্যবস্থায় ছিল, তো তখন তারা পরাধীন ছিল। গৃহী দিন শেষে কর্মক্লান্ত শ্রান্ত অবস্থায় কোথায় আসে? গৃহী দিন শেষে কর্মক্লান্ত শ্রান্ত অবস্থায় কোথায় আসে? কর্মক্ষেত্রে নাকি বাজারে? অ্যান্সার কি হবে? আমরা একটু দেখে নিই। অ্যান্সার হবে তোমাদের গৃহে। অ্যান্সার হবে গৃহে। তারপর আমরা ৩০ নম্বর প্রশ্নে চলে যাই। রোকেয়া সাখাওয়াত হোসেন কত সালে জন্মগ্রহণ করেন? রোকেয়া সাখাওয়াত হোসেন 1880 সালে। প্রিয় শিক্ষার্থীবিন্দু, ডেটটা মনে রাখতে হবে। 1880 সালে রোকেয়া সাখাওয়াত হোসেন জন্মগ্রহণ করেন। 1880 সালে রোকেয়া সাখাওয়াত হোসেন জন্মগ্রহণ করেন 1880 সালে। 1880 সালে রোকেয়া হোসেন জন্মগ্রহণ করেন 1880 সালে। ৩১ নম্বর প্রশ্ন, রোকেয়া সাখাওয়াত হোসেন কোন জেলায় জন্মগ্রহণ করেন? রংপুর, চুয়াডাঙ্গা, পঞ্চগড় নাকি রাজশাহী? অ্যান্সার হবে রংপুর। রোকেয়া সাখাওয়াত হোসেন রংপুর জেলায় জন্মগ্রহণ করেন। প্রিয় শিক্ষার্থীবিন্দু, প্রশ্নটি আমরা রিপিট করছি। রোকেয়া সাখাওয়াত হোসেন কোন জেলায় জন্মগ্রহণ করেন? সেটি হচ্ছে রংপুর জেলায় জন্মগ্রহণ করেন। তারপরে ৩২ নম্বর প্রশ্ন, গৃহপ্রবন্ধের রচয়িতা কে? গৃহপ্রবন্ধের রচয়িতা হচ্ছে রোকেয়া সাখাওয়াত হোসেন। গৃহপ্রবন্ধের রচয়িতা হচ্ছে রোকেয়া সাখাওয়াত হোসেন। ৩৩ নম্বর প্রশ্নে আমরা চলে যাই। বেগম রোকেয়া পিতা কেমন প্রকৃতির ছিলেন? আধুনিক, রক্ষণশীল নাকি সচেতন নাকি শিক্ষানুরাগী? অ্যান্সার হবে রক্ষণশীল। বেগম রোকেয়ার পিতা কেমন প্রকৃতির ছিলেন? তিনি ছিলেন রক্ষণশীল। মনে রাখতে হবে, তিনি ছিলেন রক্ষণশীল। বেগম রোকেয়ার পিতা কেমন ছিলেন? রক্ষণশীল ছিলেন। ৩৪ নম্বর, কার উৎসাহে বেগম রোকেয়ার জ্ঞান অর্জনের পথ সুগম হয়? কার উৎসাহে বেগম রোকেয়ার জ্ঞান অর্জনের পথ সুগম হয়? অ্যান্সার অবশ্যই আমরা জানি যে তার স্বামী সাখাওয়াত হোসেনের উচ্ছ্বাসে বেগম রোকেয়ার জ্ঞান অর্জনের পথ সুগম হয়। আমরা ৩৫ নম্বর প্রশ্নে চলে যাব। দেখো, নিচের কোনটি বেগম রোকেয়ার গদ্য গ্রন্থ? এটা হচ্ছে মতিচুর। নিচের কোনটি বেগম রোকেয়ার গদ্য গ্রন্থ? সেটা হচ্ছে মতিচুর। আমাদের ভিডিওগুলো তৈরি করতে অনেক কষ্ট হয়, তাই ভিডিওটি একটি লাইক দিবে এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি কমেন্ট করে দিবে। ৩৬ নম্বর প্রশ্ন,
রোকেয়া সাখাওয়াত হোসেন কোন ভাষাগুলো ভালোভাবে রপ্ত করেছিলেন? বাংলা ও ফার্সি, ফার্সি ও বাংলা, জার্মান ও ইংরেজি, নাকি বাংলা ও ইংরেজি? অ্যান্সার হবে বাংলা এবং ইংরেজি। তাহলে রোকেয়া সাখাওয়াত হোসেন কোন ভাষাগুলো ভালোভাবে রপ্ত করেছিলেন? বাংলা এবং ইংরেজি ভাষাকে ভালোভাবে রপ্ত করেছিলেন। বাংলা এবং ইংরেজিকে কি করেছিলেন? ভালোভাবে রপ্ত করেছিলেন। বাংলা এবং ইংরেজিকে। মনে রাখতে হবে, প্রশ্নটি আবার রিপিট করছি বোঝার সুবিধার্থে। রোকেয়া সাখাওয়াত হোসেন কোন ভাষাগুলো ভালোভাবে রপ্ত করেছিলেন? সেটা হচ্ছে বাংলা এবং ইংরেজি। 37 নাম্বার প্রশ্নে চলে যায়। গৃহীকে রোদ বৃষ্টি হিম হতে রক্ষা করে কে? গৃহ, ছাতা, গৃহকর্ত্রী, পশু পাখি। অ্যান্সার হবে গৃহ। গৃহীকে অর্থাৎ যে স্ত্রী তাকে গৃহী বলা হয়। গৃহীকে রোদ বৃষ্টি হিম হতে রক্ষা করে হচ্ছে গৃহ। সো 38 নম্বর প্রশ্নে আমরা চলে যাই। অন্তঃপুরের পর্দা উঠিয়ে ভেতরের দৃশ্য দেখালে কারা অত্যন্ত ব্যথিত হবেন? ভগ্নীগণ, পত্নীগণ, ভাতৃগণ, নাকি পুত্রবধূগণ? অ্যান্সার হবে ভাতৃগণ। প্রশ্ন কি ছিল? অন্তঃপুরের পর্দা উঠিয়ে ভেতরের দৃশ্য দেখালে কারা অত্যন্ত ব্যথিত হবেন? এটা হচ্ছে ভাতৃগণ। অন্তঃপুরের পর্দা উঠিয়ে ভেতরের দৃশ্য দেখালে কারা অত্যন্ত ব্যথিত হবেন? সেটা হচ্ছে ভাতৃগণ। অন্তঃপুরের পর্দা উঠিয়ে ভেতরের দৃশ্য দেখালে কারা অত্যন্ত ব্যথিত হবেন? সেটা হচ্ছে ভাতৃগণ। এরপরে 39 নম্বর প্রশ্নে, গৃহ রচনায় অন্তঃপুরের পর্দা উঠিয়ে ভেতরের দৃশ্য দেখালে ভাতৃগণ অত্যন্ত ব্যথিত হবেন কেন? গৃহ রচনায় অন্তঃপুরের পর্দা উঠিয়ে ভেতরের দৃশ্য দেখালে ভাতৃগণ অত্যন্ত ব্যথিত হবেন কেন? অ্যান্সার হচ্ছে স্বরূপ উন্মোচনের অপমান। স্বরূপ উন্মোচনের অপমান। স্বরূপ উন্মোচনের অপমান। স্বরূপ উন্মোচনের অপমান। তাহলে গৃহ রচনায় অন্তঃপুরের পর্দা উঠিয়ে ভেতরের দৃশ্য দেখালে ভাতৃগণ অত্যন্ত ব্যথিত হবেন কেন? কারণ হচ্ছে স্বরূপের উন্মোচনের অপমান। সো এরপরে দেখো 40 নম্বর প্রশ্নে, ইনি আমাদের আত্মীয় কন্যা কার সম্পর্কে জমিলা এই উক্তি করেছে? ইনি আমাদের আত্মীয় কন্যা কার সম্পর্কে জমিলা এই উক্তিটি করেছেন? সেটা হচ্ছে ভাবি। সেটা কি? ভাবি। ইনি আমাদের আত্মীয় কন্যা কার সম্পর্কে জমিলা এই উক্তি করেছে? সেটা হচ্ছে ভাবি। সো তারপরে 41 নম্বর প্রশ্নে আমরা চলে যাই। গৃহ প্রবন্ধে রানীর মাথার ক্যাশ কেমন ছিল? গৃহ প্রবন্ধে রানীর মাথার ক্যাশ কেমন ছিল? সেটা হচ্ছে রুক্ষ ও জটা। রুক্ষ এবং জটা। কি ছিল? রুক্ষ এবং জটা ছিল। সো গৃহ প্রবন্ধে রানীর মাথার ক্যাশ কেমন ছিল? রুক্ষ এবং জটা ছিল। তারপরে হচ্ছে ডক্টর নুরুল হক দীর্ঘ বছর পর তার জ্ঞাতিদের দেখতে গ্রামের বাড়ি গিয়েছিলেন। ডক্টর নুরুল হকের সঙ্গে গৃহ প্রবন্ধের কোন চরিত্রের মিল করা যায়? এখানে কি বলা হয়েছে? ডক্টর নুরুল হক দীর্ঘ বছর পর তার জ্ঞাতিদের বাড়ি দেখতে গ্রামের বাড়ি গিয়েছিলেন। ডক্টর নুরুল হকের সঙ্গে গৃহে প্রবন্ধের কোন চরিত্রের মিল পাওয়া যায়? কলিম, নাকি খদিজা, নাকি শরাফত উকিল, নাকি রোকেয়া সাখাওয়াত হোসেন? অ্যান্সার হচ্ছে রোকেয়া সাখাওয়াত হোসেন। কিভাবে? ডক্টর ডক্টর নুরুল হক দীর্ঘ বছর পর তার জ্ঞাতিদের দেখতে গ্রাম বাড়ি গিয়েছিলেন। ডাক্তার নুরুল হকের সঙ্গে গৃহ প্রবন্ধের কোন চরিত্রে মিল পাওয়া যায়? এখানে হচ্ছে রোকেয়া সাখাওয়াত হোসেনও গিয়েছিলেন এভাবে। সো 43 নম্বর প্রশ্ন দেখো। গৃহ প্রবন্ধের হাঁপ ছেড়ে বাঁচা বলতে বোঝানো হয়েছে ক্লান্তি থেকে মুক্তি পাওয়া, কারাগার থেকে মুক্তি পাওয়া, নতুন জীবনের স্বাদ পাওয়া, সংসারের ঝামেলা থেকে নিষ্কৃতি পাওয়া। অ্যান্সার কি হবে? অ্যান্সার হচ্ছে ক্লান্তি থেকে মুক্তি পাওয়া। ক্লান্তি থেকে মুক্তি পাওয়া। সো দেখো, গৃহ প্রবন্ধে হাঁপ ছেড়ে বাঁচা, হাঁপ ছেড়ে বাঁচা বলতে বোঝানো হয়েছে ক্লান্তি থেকে মুক্তি পাওয়া। ক্লান্তি থেকে মুক্তি পাওয়া। সারাদিন কাজ করার পরে যখন বাড়িতে আসে তখন, অর্থাৎ গৃহে আসে তখন হাঁপ ছেড়ে বাঁচে, অর্থাৎ ক্লান্তি থেকে সে মুক্তি পায়। সো সে বিশ্রাম নিতে পারে।
সো এরপরে আমরা দেখো ৪৪ নম্বর প্রশ্নে চলে যাই। গৃহপ্রবন্ধে কলিমের স্ত্রীর মুখখানি কেমন ছিল? প্রশ্ন কি বলেছে? গৃহপ্রবন্ধে কলিমের স্ত্রীর মুখখানি কেমন ছিল? স্লাম, তার নাকি প্রফুল্ল, নাকি উজ্জ্বল, নাকি চিন্তা ক্লিষ্ট? স্লাম ছিল। স্লাম, ম্লাম, ব্লাম ছিল। গৃহপ্রবন্ধে কলিমের স্ত্রীর মুখখানি কেমন ছিল? ব্লাম ছিল। এরপর আমরা ৪৫ নম্বর প্রশ্নে চলে যাই। বেগম রোকেয়া কাদের সাহচর্যে বাংলা ইংরাজি ভাষা রপ্ত করেন? বেগম রোকেয়া কাদের সাহচর্যে, কাদের বড় ভাইদের সাহায্যে সে বাংলা এবং ইংরাজি ভাষা রপ্ত করেন? বাংলা এবং ইংরাজি ভাষা রপ্ত করেন কার সাহায্যে? বড় ভাই এবং বোনের সাহায্যে। বড় ভাই এবং বোনের সহযোগিতা নিয়ে বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন সাহচর্যে বাংলা এবং ইংরাজি ভাষা রপ্ত করেন। আমরা ৪৬ নম্বর প্রশ্নে চলে যাই। এখানে দেখো, বেগম রোকেয়া কত সালে মৃত্যুবরণ করেন? ১৯৩৩, ১৯৩৪, নাকি ১৯৩২, নাকি ১৯৩০? অ্যান্সার কি হবে প্রিয় শিক্ষার্থীবৃন্দু? ১৯৩২ সালে ১৯৩২ সালে বেগম রোকেয়া মৃত্যুবরণ করেন। ১৯৩২ সালে বেগম রোকেয়া মৃত্যুবরণ করেন। তারপরে আমরা আসি, রোকেয়া সাখাওয়াত হোসেনের গ্রামের নাম কি? মিঠাপুর, জামালগঞ্জ, নাকি ফায়রা বন্দর? অ্যান্সার হবে ফায়রা বন্দর। অ্যান্সার হবে কি? ফায়রা বন্দর। অ্যান্সার হবে ফায়রা বন্দর। অ্যান্সার হবে কি? পায়রা বন্দর। কি প্রশ্নটা হচ্ছে, আমরা আবার রিপিট করছি, রোকেয়া সাখাওয়াত হোসেন গ্রামের নাম হচ্ছে পায়রা বন্দর। গ্রামের নাম কি? পায়রা বন্দর। সো এরপরে দেখো, বিলাসী শরৎচন্দ্র চট্টোপাধ্যায় ১৮৭৬ থেকে ১৯৩৮ সাল। সো এখানে তোমাদের শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বিলাসী গল্প থেকে তোমাদের এমসিকিউ পরীক্ষায় বারবার আসে। আমরা বিলাসী গল্পটি পড়েছি, এখন আমরা এমসিকিউগুলো প্র্যাকটিস করব এবং শিখে নিব। খুবই গুরুত্বপূর্ণ প্রত্যেকটি এমসিকিউ। ঘন জঙ্গলের পথ একটু দেখে পা ফেলো যেও, উক্তিটি কার? ন্যাড়ার, মৃত্যুঞ্জয়ের, নাকি বিলাসীর, নাকি খুড়ার? অ্যান্সার হবে বিলাসী। যখন জঙ্গলের পথ ঘন জঙ্গল, তখন একটু পা পেলে যেও, এটা বলেছিল বিলাসী। মনে রাখতে হবে প্রিয় শিক্ষার্থীবৃন্দু। ২ নম্বর এমসিকিউ, মহত্বের কাহিনী আমাদের অনেক আছে, এখানে মহত্ব কি অর্থে ব্যবহৃত হয়েছে? ব্যঙ্গার্থে, নাকি প্রশংসার্থে, নাকি ক্ষোভার্থে, নাকি নিন্দার্থে? ব্যঙ্গার্থে। কি বলেছে? মহত্বের কাহিনী আমাদের অনেক আছে। এখানে মহত্ব কি অর্থে ব্যবহৃত হয়েছে? ব্যঙ্গার্থে ব্যবহৃত হয়েছে মহত্ব। মহত্বের কাহিনী আমাদের অনেক আছে, এখানে মহত্ব কি অর্থে ব্যবহৃত হয়েছে? সেটা হচ্ছে ব্যঙ্গার্থে। ৩ নম্বর প্রশ্নে আমরা চলে যাব। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের পিতার নাম কি? শ্যামাকান্ত চট্টোপাধ্যায়, নাকি মতিলাল চট্টোপাধ্যায়, নাকি নিহার রঞ্জন চট্টোপাধ্যায়, উপেন্দ্রনাথ চট্টোপাধ্যায়? শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের পিতার নাম হচ্ছে মতিলাল চট্টোপাধ্যায়। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের পিতার নাম মতিলাল চট্টোপাধ্যায়। এরপরে আমরা আসি ৪ নম্বর প্রশ্নে। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের মাতার নাম কি? শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের মাতার নাম হচ্ছে ববন মোহিনী দেবী। ববন মোহিনী দেবী। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের মাতার নাম ববন মোহিনী দেবী। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের মাতার নাম ববন মোহিনী দেবী। খুবই গুরুত্বপূর্ণ প্রত্যেকটি এমসিকিউ। ৫ নম্বর প্রশ্ন, সমাজের নিচু তলার মানুষ অপূর্ব মানব মহিমা নিয়ে চিত্রিত হয়েছে কার উপন্যাস? অ্যান্সার হচ্ছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের। প্রশ্নটা কি ছিল আবার একটু রিপিট করি যাতে বুঝতে সুবিধা হয়। সমাজের নিচু তলার মানুষ অপূর্ব মানব মহিমা নিয়ে চিত্রিত হয়েছে কার উপন্যাস? সমাজের নিচু তলার মানুষ অপূর্ব মানব মহিমা নিয়ে চিত্রিত হয়েছে কার উপন্যাস? শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের। এরপরে ৬ নম্বর প্রশ্ন, শরৎচন্দ্রের কৃতিত্ব কোন ক্ষেত্রে? শরৎচন্দ্রের কৃতিত্ব হচ্ছে তোমার অন্যজ্য শ্রেণীর মানুষের জীবন চিত্রণে।
অন্যজ শ্রেণীর মানুষের জীবন চিত্রণে শরৎচন্দ্রের কৃতিত্ব কোন ক্ষেত্রে? অন্যজ শ্রেণীর মানুষের জীবনের চিত্রে। তারপরে আমরা 7 নম্বর প্রশ্নে চলে আসি। দেবদাস শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কোন জাতীয় গ্রন্থ? দেবদাস শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাস। দেবদাস শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাস জাতীয় গ্রন্থ। উপন্যাস জাতীয় গ্রন্থ শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাস জাতীয় গ্রন্থ হচ্ছে দেবদাস। দেবদাস দেবদাস শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কোন জাতীয় গ্রন্থ? সেটা হচ্ছে উপন্যাস। দেবদাস শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের একটি উপন্যাস। চরিত্রহীন কে রচনা করেন? চরিত্রহীন রচনা করেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। মনে রাখতে হবে, চরিত্রহীন রচনা করেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। গৃহদাহ উপন্যাসটি রচয়িতা হচ্ছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। গৃহদাহ উপন্যাসটির রচয়িতা হচ্ছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। গৃহদাহ উপন্যাসটির রচিত হচ্ছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। মনে রাখতে হবে, গৃহদাহ উপন্যাসটির রচিত হচ্ছে কে? শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। এরপর আমরা 10 নম্বর প্রশ্নে চলে যাই। নেরার স্কুলে যাতায়াতের পথ কত ক্রোশ দূরে? 4 ক্রোশ দূরে। 4 ক্রোশ দূরে। নেরা স্কুলে যাতায়াতের পথ কত ক্রোশ দূরে? 4 ক্রোশ দূরে। নেরা স্কুলে যাতায়াতের পথ কত ক্রোশ দূরে? 4 ক্রোশ দূরে। নেরার স্কুলের পথটা হচ্ছে 4 ক্রোশ দূরে। তারপরে 11 নম্বর প্রশ্নে আমরা আসি। বিলাসী গল্পে বর্ণিত যাদের বাড়ি পল্লীগ্রামে তাদের শতকরা কত ভাগে বিদ্যার্জনের জন্য দীর্ঘ দূরত্ব অতিক্রম করতে হয়? সেটা হচ্ছে 80 ভাগকে। 80 ভাগকেই দরিদ্র কারণে পল্লীগ্রামে তাদের শতকরা 80 ভাগকে বিদ্যার্জনের জন্য দীর্ঘ দূরত্ব অতিক্রম করতে হয়। দীর্ঘ দূরত্ব অতিক্রম করতে হয়। বিলাসী গল্পে বর্ণিত যাদের বাড়ি পল্লীগ্রামে তাদের শতকরা কত ভাগের বিদ্যার্জনের জন্য দীর্ঘ দূরত্ব অতিক্রম করতে হয়? সেটা হচ্ছে 80 ভাগকে। 80 ভাগকেই বিদ্যার্জনের জন্য দীর্ঘ দূরত্ব অতিক্রম করতে হয়। তাহলে 11 নম্বর প্রশ্ন আমরা পড়েছি। 11 নম্বর। সো এখন আমরা 12 নম্বর প্রশ্নে চলে যাব। সো এখানে 12 নম্বর প্রশ্নে কি বলা হয়েছে দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দু। সরস্বতী খুশি হইয়া বর দেবেন কি? এ কথার কারণ কি? এ কথার কারণ হচ্ছে ছাত্রদের কষ্ট। এই কথার কারণ কি? ছাত্রদের কষ্ট। সরস্বতী খুশি হইয়া বর দিবেন কি? এই কথার কারণ হচ্ছে ছাত্রদের কষ্ট। এ কথার কারণ হচ্ছে ছাত্রদের কষ্ট। সরস্বতী খুশি হইয়া বর দেবেন কি? এ কথার কারণ হচ্ছে ছাত্রদের কষ্ট। মনে রাখতে হবে, ছাত্রদের কষ্টের কারণে সরস্বতী খুশি হইয়া বর দেবেন কি? এটাই হচ্ছে কারণ। ঠিক আছে। 13 নম্বর প্রশ্ন। ম্যালেরিয়ার কথাটা না হয় নাই পারিলাম উক্তিটি কোন রচনার অন্তর্গত? ম্যালেরিয়া কথাটা না হয় নাই পারিলাম উক্তিটি কোন রচনার অন্তর্গত? সেটা হচ্ছে বিলাসী। সেটা কি? সেটা হচ্ছে বিলাসী। সেটা কি? সেটা হচ্ছে বিলাসী। ম্যালেরিয়ার কথাটা না হয় নাই পারিলাম উক্তিটি কোন রচনার অন্তর্গত? সেটা হচ্ছে বিলাসী। এরপরে আমরা চলে আসি কামস্কাটকার রাজধানীর কথা কোন গল্পে উল্লেখ আছে? কামস্কাটকার রাজধানীর কথা কোন গল্পে উল্লেখ আছে? সেটা হচ্ছে বিলাসী। সেটা হচ্ছে কি? বিলাসী। কামস্কাটকার রাজধানীর কথা কোন গল্পে উল্লেখ আছে? সেটা হচ্ছে বিলাসী। সেটা হচ্ছে কি? বিলাসী। এরপরে আমরা প্রশ্নটা আবার পড়ছি। কার রাজধানীর কথা কোন গল্পে উল্লেখ আছে? সেটা হচ্ছে বিলাসী গল্পে উল্লেখ রয়েছে। এরপরে 15 নম্বর প্রশ্নে আসি। মাঝে মাঝে স্কুলের পথে কার সাথে ন্যাড়ার দেখা হতো? বিলাসীর সাথে, মৃত্যুঞ্জয়ের সাথে, মৃত্যুঞ্জয়ের খুড়ার সাথে, বুড়ো মালোর সাথে। অ্যান্সার হবে মৃত্যুঞ্জয়ের সাথে। তাহলে অ্যান্সার হবে কি? মৃত্যুঞ্জয়ের সাথে। অ্যান্সার হবে মৃত্যুঞ্জয়ের সাথে। অ্যান্সার হবে মৃত্যুঞ্জয়ের সাথে।
অ্যান্সার হবে কি মৃত্যুঞ্জয়ের সাথে। তাহলে কি প্রশ্ন ছিল? প্রশ্ন ছিল মাঝে মাঝেই স্কুলের পথে কার সাথে ন্যাড়ার দেখা হতো? মৃত্যুঞ্জয়ের সাথে। প্রশ্নটা মনে রাখতে হবে, মৃত্যুঞ্জয়ের সাথে ন্যাড়ার মাঝে মাঝেই দেখা হতো, কারণ ন্যাড়া হচ্ছে মৃত্যুঞ্জয়ের বন্ধু। এরপরে আমরা 16 নম্বর প্রশ্নে চলে আসি। সম্ভবত তারা সম্ভবত তাহা প্রত্ন সম্ভবত তারা প্রত্নতান্ত্রিক গবেষণার বিষয় উক্তিটির কি প্রকাশ পেয়েছে? এখানে উক্তিটি প্রকাশ পেয়েছে হচ্ছে ব্যঙ্গ। সম্ভবত তাহা প্রত্নতান্ত্রিকদের গবেষণার বিষয় উক্তিটি কি প্রকাশ পেয়েছে? সেটা হচ্ছে ব্যঙ্গ। কি বলা হয়েছে? সম্ভবত তাহা প্রত্নতান্ত্রিকের গবেষণার বিষয় উক্তিটিতে কি প্রকাশ পেয়েছে? সেটা হচ্ছে ব্যঙ্গ প্রকাশ পেয়েছে। সম্ভবত তাহা প্রত্নতান্ত্রিকদের গবেষণার বিষয় উক্তিটিতে কি প্রকাশ পেয়েছে? সেটা হচ্ছে ব্যঙ্গ প্রকাশ পেয়েছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, কি প্রকাশ পেয়েছে? ব্যঙ্গ প্রকাশ পেয়েছে। 17 নম্বর প্রশ্ন, বিলাসী গল্পে মৃত্যুঞ্জয় কোন ক্লাসে পড়তো? ফার্স্ট ক্লাসে, সেকেন্ড ক্লাসে, ফোর্থ ক্লাসে নাকি থার্ড ক্লাসে? মৃত্যুঞ্জয় বিলাসী গল্পে মৃত্যুঞ্জয় কোন ক্লাসে পড়তো? সেটা হচ্ছে থার্ড ক্লাসে পড়তো। মনে রাখতে হবে থার্ড ক্লাসে পড়তো কে? মৃত্যুঞ্জয় থার্ড ক্লাসে পড়তো। এরপরে গ্রামের এক প্রান্তে কার বাগান ছিল? গ্রামের এক প্রান্তে মৃত্যুঞ্জয় নাকি বিলাসী নাকি ন্যাড়া নাকি খুড়োর? মৃত্যুঞ্জয়ের গ্রামের এক প্রান্তে কার বাগান ছিল? মৃত্যুঞ্জয়ের বাগান ছিল। গ্রামের এক প্রান্তে মৃত্যুঞ্জয়ের বাগান ছিল। মৃত্যুঞ্জয়ের কিসের বাগান ছিল? আম কাঁঠালের, কলা আনারসের, পেয়ারা লিচুর নাকি আপেল কমলার? সেটার অ্যান্সার হবে আম কাঁঠালের। মৃত্যুঞ্জয়ের কিসের বাগান ছিল? আম কাঁঠালের বাগান ছিল। মৃত্যুঞ্জয়ের আম কাঁঠালের বাগান ছিল। কিসের বাগান ছিল? আম কাঁঠালের বাগান ছিল। তারপরে 20 নাম্বার, মৃত্যুঞ্জয়ের জীবিকা নির্বাহ হতো কিভাবে? চাকরি দ্বারা, আম বাগান জমা দিয়ে, সাপ খেলা দেখিয়ে নাকি ব্যবসা দ্বারা? মৃত্যুঞ্জয়ের জীবিকা নির্বাহ হতো কিভাবে? আম বাগান জমা দিয়ে। আম বাগান জমা দিয়ে। মৃত্যুঞ্জয়ের জীবিকা নির্বাহ হতো কিভাবে? আম বাগান জমা দিয়ে। মৃত্যুঞ্জয়ের জীবিকা নির্বাহ হতো কিভাবে? আম বাগান জমা দিয়ে। মৃত্যুঞ্জয়ের জীবিকা নির্বাহ হতো আম বাগান জমা দিয়ে। 21 নম্বর প্রশ্ন, মৃত্যুঞ্জয়ের খুড়ার কাজ কি ছিল? মৃত্যুঞ্জয়ের খুড়ার কাজ ছিল হচ্ছে বাইপুর নানাবিধ দুর্নাম করা। বাইপুর নানাবিধ দুর্নাম করাই হচ্ছে মৃত্যুঞ্জয়ের মৃত্যুঞ্জয়ের নানাবিধ দুর্নাম করাই হচ্ছে মৃত্যুঞ্জয়ের খুড়ার কাজ। মৃত্যুঞ্জয়ের খুড়ার কাজ গল্পটিতে দেখা গিয়েছে মৃত্যুঞ্জয়ের খুড়া বাইপুর নানাবিধ বদনাম দুর্নাম দুর্নাম করত দুর্নাম করত। ঠিক আছে? মৃত্যুঞ্জয়ের খুড়ার কাজ ছিল বাইপুর নানাবিধ দুর্নাম দুর্নাম করা। এটা হচ্ছে মৃত্যুঞ্জয়ের খুড়ার কাজ। তারপরে হচ্ছে 22 নম্বর প্রশ্নে চলে আসি। উপরের আদালতের হুকুমে বলতে কোনটি বোঝানো হয়েছে? হাইকোর্টের নির্দেশে, জজ কোর্টের নির্দেশে, স্রষ্টার নির্দেশে নাকি খুড়ার নির্দেশে? অ্যান্সার হবে স্রষ্টার নির্দেশে। উপরের আদালতের হুকুমে কোনটি বোঝানো হয়েছে? এখানে স্রষ্টার নির্দেশে বোঝানো হয়েছে। কি বলা হয়েছে? উপরের আদালতের হুকুমে বলতে কোনটি বোঝানো হয়েছে? স্রষ্টার নির্দেশে। স্রষ্টার নির্দেশে। উপরের আদালতের হুকুমে বলতে বোঝানো হয়েছে স্রষ্টার নির্দেশে। উপরের আদালতে হুকুমে বলতে বোঝানো হয়েছে স্রষ্টার নির্দেশে। উপরের আদালতের হুকুমে বলতে কি বোঝানো হয়েছে? স্রষ্টার নির্দেশে। তারপরে আমরা 30 নম্বর প্রশ্নে চলে যাব। এখানে বিলাসী গল্পে মৃত্যুঞ্জয় প্রসঙ্গে সুনাম কথাটি দ্বারা কি প্রকাশ পেয়েছে? দুর্নাম। এখানে বিলাসী গল্পে মৃত্যুঞ্জয় প্রসঙ্গে সুনাম কথাটি দ্বারা কি প্রকাশ পেয়েছে? এখানে হচ্ছে দুর্নাম প্রকাশ পেয়েছে। এরপরে 24 নাম্বার, শরৎচন্দ্র কোন গল্পের জন্য কুন্তলীন পুরস্কার পেয়েছেন? এটা হচ্ছে মন্দির। শরৎচন্দ্র কোন গল্পের জন্য কুন্তলীন পুরস্কার পেয়েছিলেন? সেটা হচ্ছে মন্দিরের জন্য সে পুরস্কার পেয়েছিলেন। মনে রাখতে হবে। এরপরে আমরা চলে আসি 25 নাম্বার প্রশ্নে। ন্যাড়া ও তার সহপাঠীরা 2 ক্রোশ পথ হেঁটে স্কুলে যাওয়ার কারণ কি? দূরের স্কুলের সুনাম
থাকায়, কাছে স্কুল না থাকায়, কাছের স্কুলের দুর্নাম থাকায়, কাছে স্কুল বন্ধ থাকায়। অ্যান্সার কী হবে? কাছে স্কুল না থাকায়। এটাই অ্যান্সার হবে। ন্যাড়া ও তার সহপাঠীরা 2 ক্রোশ পথ হেঁটে স্কুলে যেত, কারণ কাছে স্কুল না থাকায়। 26 নম্বর প্রশ্ন, ন্যাড়া পরীক্ষার উত্তরপত্রে হুমায়ুনের পিতার নাম কি লেখে? বাবর খাঁ, হালাকু খাঁ, তুগলক খাঁ নাকি চেঙ্গিস খাঁ? অ্যান্সার হবে তুগলক খাঁ। তুগলক খাঁ। ন্যাড়া পরীক্ষার উত্তরপত্রে হুমায়ুনের পিতার নাম কি লেখে? হুমায়ুনের পিতার নাম লেখে হচ্ছে তুগলক খাঁ। তাহলে প্রশ্ন কি? ন্যাড়া পরীক্ষার উত্তরপত্রে হুমায়ুনের পিতার নাম কি লেখে? সেটা হচ্ছে তুগলক খাঁ। সেটা হচ্ছে তুগলক খাঁ। ন্যাড়া পরীক্ষার উত্তরপত্রে হুমায়ুনের পিতার নাম কি লেখে? সেটা হচ্ছে তুগলক খাঁ। এরপরে 27 নম্বর প্রশ্ন, শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কত বছর বয়সে সন্ন্যাসী হয়ে গৃহত্যাগ করেন? শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কত বছর বয়সে সন্ন্যাসী হয়ে গৃহত্যাগ করেন? সেটা হচ্ছে 24 বছর। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কত বছর বয়সে সন্ন্যাসী হয়ে গৃহত্যাগ করেন? সেটা হচ্ছে 24 বছরে গৃহত্যাগ করেন, সন্ন্যাসী হয়ে গৃহত্যাগ করে ফেলেছেন। তারপরে 27-28 নম্বর প্রশ্ন দেখো। 28 নম্বর প্রশ্নে আমরা দেখতে পাই, বিলাসী গল্পটি প্রথম কোন পত্রিকা প্রকাশিত হয়? ভারতী পত্রিকায় নাকি বঙ্গদর্শন নাকি নবযুগ? এটা হচ্ছে ভারতী পত্রিকায় প্রথম প্রকাশিত হয়। বিলাসী গল্পটি প্রথম কোন পত্রিকা প্রকাশিত হয়? ভারতী পত্রিকার মধ্যে প্রকাশিত হয়। বিলাসী গল্পের প্রতিপাদ্য বিষয় কি? বিলাসী গল্পের প্রতিপাদ্য বিষয় হচ্ছে মানব মানবীর প্রেম। মানব মানবীর প্রেম। বিলাসী গল্পের প্রতিপাদ্য বিষয় হচ্ছে মানব মানবীর প্রেম। বিলাসী গল্পের প্রতিপাদ্য বিষয় কি? মানব মানবীর প্রেম। 30 নম্বর প্রশ্ন আমরা দেখি, ওরে বাপরে, আমি একলা থাকতে পারবো না বলে কে চিৎকার করেছে? বিলাসী, মৃত্যুঞ্জয়, মৃত্যুঞ্জয়ের খুড়া, ন্যাড়ার আত্মীয়রা। ন্যাড়ার আত্মীয়রা কি বলেছিল? ওরে বাপরে, আমি একলা থাকতে পারবো না বলে কে চিৎকার করেছে? ন্যাড়ার আত্মীয়রা। ন্যাড়ার আত্মীয়রা কি করেছিল? চিৎকার করেছিল। কি বলেছিল? ওরে বাপরে, আমি একলা থাকতে পারবো না। 31 নাম্বার প্রশ্নে চলে আসি আমরা। এখানে দেখো, ন্যাড়া কতদিন সন্ন্যাস জীবনযাপন করেছিল? ন্যাড়া কতদিন? বছরখানেক। বছরখানেক সন্ন্যাসী জীবনযাপন করেছিল। ন্যাড়া কতদিন সন্ন্যাস জীবনযাপন করেছিল? বছরখানেক। বছরখানেক ন্যাড়া সন্ন্যাসী জীবনযাপন করেছিল। এরপরে আমরা 32 নম্বর প্রশ্নে চলে আসি। মৃত্যুঞ্জয়ের অপমৃত্যুর জন্য দায়ী কে? খুড়া, খরিসা গুখরু নাকি বিলাসী নাকি তৎকালীন সমাজ ব্যবস্থার স্বার্থলোভী মানুষগুলো? মৃত্যুঞ্জয়ের অপমৃত্যুর জন্য দায়ী কে? মৃত্যুঞ্জয়ের অপমৃত্যুর জন্য দায়ী হচ্ছে স্বার্থলোভী মানুষগুলো। তৎকালীন সমাজ ব্যবস্থায় স্বার্থলোভী মানুষগুলো। তৎকালীন সমাজ ব্যবস্থায় কুসংস্কারে লিপ্ত ছিল যে মানুষগুলো, সেই মানুষের কারণে তারা তারা স্বার্থলোভী যেহেতু ছিল, যার কারণে মৃত্যুঞ্জয়ের অপমৃত্যু হয়েছে। এই অপমৃত্যুর দায়ী হচ্ছে তৎকালীন সমাজ ব্যবস্থায় স্বার্থলোভী মানুষগুলো। 33 নম্বর প্রশ্নে চলে আসি। মৃত্যুঞ্জয়ের প্রতি খুড়ার অমানবিক আচরণের মূল কারণ কি? তার স্বার্থসিদ্ধ ধর্মীয় গোঁড়ামি নাকি অমানবিকতা নাকি অজ্ঞতা? স্বার্থ সিদ্ধ করার জন্যই মৃত্যুঞ্জয়ের প্রতি খুড়ার অমানবিক আচরণ। অমানবিক আচরণ। মৃত্যুঞ্জয়ের প্রতি খুড়ার অমানবিক আচরণের মূল কারণ হচ্ছে স্বার্থ সিদ্ধ করা। মূল কারণই হচ্ছে স্বার্থ সিদ্ধ করা। এরপরে আমরা 34 নম্বর প্রশ্নে চলে আসি। বিলাসী ছিল সমাজের কাছে অপারঙ্গ, অস্পৃশ্য, অসাধারণ নাকি নগণ্য? অস্পৃশ্য। 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 বিলাসী ছিল সমাজের কাছে অস্পৃশ্য। কি ছিল? অস্পৃশ্য ছিল।
বিলাসী ছিল সমাজের কাছে অস্পৃশ্য। তারপর হচ্ছে ৩৫ নম্বর প্রশ্ন, ঠাকুর এইসব ভয়ঙ্কর জানোয়ার সাবধানে নড়াচড়া একটু করো, উক্তিটি কার? উক্তিটি হচ্ছে বিলাসীর। কি বলেছিল? ঠাকুর এইসব ভয়ঙ্কর জানোয়ার সাবধানে নড়াচড়া একটু করো, সাবধানে নড়াচড়া একটু করো, উক্তিটি হচ্ছে বিলাসীর। প্রশ্নটি আবার রিপিট করছি, ঠাকুর এইসব ভয়ঙ্কর জানোয়ার সাবধানে নড়াচড়া একটু করো, উক্তিটি কার? বিলাসীর। তারপরে ৩৬ নম্বর প্রশ্ন, মৃত্যুঞ্জয়ের কদিন অচেতন অবস্থায় ছিল? ৮-১০ দিন, ৯-১০ দিন, নাকি ১০-১৫ দিন, নাকি ১২-১৩ দিন? অ্যান্সার হবে তোমাদের ১০-১৫ দিন। ১০-১৫ দিন। মৃত্যুঞ্জয় কতদিন অচেতন অবস্থায় ছিল? ১০-১৫ দিন। বরাবর ১০-১৫ দিন ছিল অচেতন অবস্থায়। ৩৭ নম্বর প্রশ্ন, কোন বাড়িতে মৃত্যুঞ্জয় সাপ ধরতে গিয়েছিল? এটা হচ্ছে গোয়ালের বাড়িতে। গোয়ালের বাড়িতে। কোন বাড়িতে মৃত্যুঞ্জয় সাপ ধরতে গিয়েছিল? সেটা হচ্ছে গোয়ালের বাড়িতে। মনে রাখতে হবে। প্রশ্নটি আবার রিপিট করছি, কোন বাড়িতে মৃত্যুঞ্জয় সাপ ধরতে গিয়েছিল? সেটা হচ্ছে গোয়ালের বাড়িতে। কোন বাড়িতে মৃত্যুঞ্জয় সাপ ধরতে গিয়েছিল? গোয়ালের বাড়িতে। বিলাসী গল্পের সমাজ ব্যবস্থায় কোন বিষয়টি ফুটে উঠেছে? পরোপকারী সমাজচিত্র, নিষ্ঠুর সমাজচিত্র, কৃতজ্ঞ সমাজচিত্র, অসাম্প্রদায়িক সমাজচিত্র। নিষ্ঠুর সমাজচিত্র ফুটে উঠেছে। নিষ্ঠুর সমাজচিত্রটাই ফুটে উঠেছে। বিলাসী গল্পের সমাজ ব্যবস্থায় কোন বিষয়টি ফুটে উঠেছে? নিষ্ঠুর সমাজচিত্র। নিষ্ঠুর সমাজচিত্রটি ফুটে উঠেছে। ৩৯ নম্বর, লেখক মৃত্যুঞ্জয়ের কোন ক্লাসে পড়ার ইতিহাস কখনো শোনেননি? সেকেন্ড ক্লাসে, ফোর্থ ক্লাসে, নাকি থার্ড ক্লাসে, নাকি ফার্স্ট ক্লাসে? ফোর্থ ক্লাসে। অ্যান্সার হবে ফোর্থ ক্লাসে। লেখক মৃত্যুঞ্জয়ের কোন ক্লাসে পড়ার ইতিহাস কখনো শোনেননি? সেটা হচ্ছে ফোর্থ ক্লাসে। তারপরে আসি, খুড়ো যখন জনবল নিয়ে মৃত্যুঞ্জয়ের বাড়িতে গেল তখন বিলাসী কি করেছিল? তখন বিলাসী রুটি তৈরি করছিল। তখন বিলাসী করছিল রুটি তৈরি। খুড়া যখন জনবল নিয়ে মৃত্যুঞ্জয়ের বাড়িতে গেল তখন বিলাসী কি করছিল? তখন রুটি তৈরি করছিল। তারপরে আমরা ৪১ নম্বর প্রশ্নে আসি। এখানে দেখো, শরৎচন্দ্র চট্টোপাধ্যায় পশ্চিমবঙ্গের হুগলি জেলার কোন গ্রামে জন্মগ্রহণ করেন? দেবানন্দপুর, নাকি কাঁঠালপাড়া, নাকি লাহিনী, নাকি হরিশপুর? শরৎচন্দ্র চট্টোপাধ্যায় পশ্চিমবঙ্গের হুগলি জেলার কোন গ্রামে জন্মগ্রহণ করেন? দেবানন্দ গ্রামে জন্মগ্রহণ করেন। দেবানন্দপুর গ্রামে জন্মগ্রহণ করেন। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় পশ্চিমবঙ্গের হুগলি জেলার কোন গ্রামে জন্মগ্রহণ করেন? দেবানন্দ গ্রামে জন্মগ্রহণ করেন। দেবানন্দ গ্রামে জন্মগ্রহণ করেন। কে? শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। ৪২ নম্বর প্রশ্ন, কোন খ্যাতির কারণে জমিদারের বন্ধু হয়েছিল শরৎচন্দ্র চট্টোপাধ্যায়? কোন খ্যাতির কারণে? ছোট গল্পকার হিসেবে, নাকি সঙ্গীতজ্ঞ হিসেবে? অবশ্যই সঙ্গীতজ্ঞ হিসেবে। ঠিক আছে। কোন খ্যাতির কারণে জমিদার বন্ধু হিসেবে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়কে বন্ধু হিসেবে নিয়েছিলেন? সেটা হচ্ছে সঙ্গীতজ্ঞ হিসেবে। তারপরে আমরা ৪৩ নম্বর প্রশ্নে চলে যাই। সাহিত্যকর্মের স্বীকৃতি হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয় শরৎচন্দ্র কত সালে ডিলিট ডিগ্রি প্রদান করে? ১৯৩৬ সালে। সাহিত্যকর্মের স্বীকৃতি হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয় শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কত সালে ডিগ্রি প্রদান করে? সেটা হচ্ছে ১৯৩৬ সালে। সাহিত্যকর্মের স্বীকৃতি হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয় শরৎচন্দ্র চট্টোপাধ্যায়কে কত সালে ডিগ্রি প্রদান করে? সেটা হচ্ছে ১৯৩৬ সালে। তাহলে সাহিত্যকর্মের, প্রশ্নটা আবার রিপিট করছি, সাহিত্যকর্মের স্বীকৃতি হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয় শরৎচন্দ্র চট্টোপাধ্যায়কে কত সালে ডিগ্রি প্রদান করে? সেটা হচ্ছে ১৯৩৬ সালে।
1936 সালে সাহিত্যকর্মের স্বীকৃতি হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শরৎচন্দ্র চট্টোপাধ্যায়কে ডিলিট উপাধি প্রদান করা হয় 1936 সালে। 44 নম্বর প্রশ্ন দেখি, বিলাসী গল্পে ভদ্রলোকদের শহরে ছেড়ে আর গ্রাম আসা হয় না কেন? বিলাসী গল্পে ভদ্রলোকদের শহর ছেড়ে আর গ্রামে আসা হয় না কেন? গ্রামের পরিবেশ পছন্দ হয় না বলে, গ্রামের শিক্ষার ভালো পরিবেশ না থাকায়, শহরের নাগরিক সুবিধার স্বাচ্ছন্দ্য বোধ করায়, শহরের অর্থনৈতিক উন্নতি হারানোর আশঙ্কায়। এখানে অ্যান্সার কি হবে? এখানে অ্যান্সার হবে শহরের নাগরিকের সুবিধায় স্বাচ্ছন্দ্য বোধ করায়। শহরের নাগরিক সুবিধায় স্বাচ্ছন্দ্য বোধ করায়। নাগরিক সুবিধায় স্বাচ্ছন্দ্য বোধ করার কারণে বিলাসী গল্পে ভদ্রলোকদের শহর ছেড়ে আর গ্রামে আসা হয় না। শহর ছেড়ে আর গ্রামে আসা হয় না। 45 নম্বর প্রশ্ন, বিলাসী গল্পে মৃত্যুঞ্জয় প্রসঙ্গে সুনাম কথাটি প্রকাশ পেয়েছে দুর্নাম। আমরা একটু আগেও পড়েছিলাম সুনাম কথাটি প্রকাশ পেয়েছে দুর্নাম। এরপরে 46 নম্বর, বিলাসী গল্পে তৎকালীন গ্রামীণ সমাজের মিথ্যা ব্যবস্থার দুর্গতির মূল কারণ কি? তাহলে বিলাসী গল্পের তৎকালীন গ্রামীণ সমাজের মিথ্যা ব্যবস্থার দুর্গতির মূল কারণ হচ্ছে যাতায়াত সমস্যা। বিলাসী গল্পে তৎকালীন গ্রামীণ সমাজের মিথ্যা ব্যবস্থার দুর্গতির মূল কারণ হচ্ছে যাতায়াত সমস্যা। মিথ্যা সমাজের মিথ্যা ব্যবস্থার দুর্গতির মূল কারণ হচ্ছে যাতায়াত ব্যবস্থা। 47 নম্বর প্রশ্ন, বিলাসী প্রথম কত বঙ্গাব্দে প্রকাশিত হয়? বিলাসী প্রথম 1325 বঙ্গাব্দে প্রকাশিত হয়। বিলাসী প্রথম কত বঙ্গাব্দে প্রকাশিত হয়? 1325 বঙ্গাব্দে প্রকাশিত হয়। 48 নম্বর, সাপুড়েদের সবচেয়ে লাভের ব্যবসা কি? সাপ খেলা দেখানো, শিকড় বিক্রি করা, সাপের বিষ বিক্রি করা, সাপ বিক্রি করা। অ্যান্সার হবে শিকড় বিক্রি করা। শিকড় বিক্রি করা হচ্ছে সাপুড়েদের সবচেয়ে লাভের ব্যবসা। সাপুড়েদের সবচেয়ে লাভের ব্যবসা হচ্ছে শিকড় বিক্রি করা। 49 নম্বর প্রশ্ন, অ্যান্সার কি হবে? বিলাসী গল্পের আকর্ষণীয় চরিত্র কোনটি? মৃত্যুঞ্জয়, বিলাসী, নাকি ন্যাড়া, নাকি খুড়ো? বিলাসী গল্পের সবচেয়ে আকর্ষণীয় চরিত্র হচ্ছে বিলাসী। বিলাসী হচ্ছে নায়িকা, বিলাসী, মৃত্যুঞ্জয় হচ্ছে নায়ক। বিলাসী গল্পের আকর্ষণীয় চরিত্র হচ্ছে বিলাসী। তার মহানুভবিতা, তার ভালোবাসা মৃত্যুঞ্জয়কে এই রোগ থেকে বাঁচিয়ে দিয়েছে। 10-15 দিনে সে শয্যাশায়ী ছিল। কে? মৃত্যুঞ্জয়। তখন শরৎচন্দ্র বাংলা সাহিত্যের কোন শাখায় সবচেয়ে জনপ্রিয়? নাটক, উপন্যাস, ছোট গল্প, নাকি প্রবন্ধ? উপন্যাস। তাহলে শরৎচন্দ্র বাংলা সাহিত্যের কোন শাখায় সবচেয়ে জনপ্রিয়? উপন্যাস। শরৎচন্দ্র বাংলা সাহিত্যের কোন শাখায় সবচেয়ে জনপ্রিয়? সেটা হচ্ছে উপন্যাস। উপন্যাসে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় বাংলার সাহিত্যে কোন শাখায় সবচেয়ে জনপ্রিয়? সেটা হচ্ছে উপন্যাস। এরপর আমরা 51 নম্বর প্রশ্নে দেখি, শরৎচন্দ্র রচিত প্রথম মুদ্রিত গল্প কোনটি? মন্দির। শরৎচন্দ্র রচিত প্রথম মুদ্রিত গল্প হচ্ছে মন্দির। শরৎচন্দ্র রচিত প্রথম মুদ্রিত গল্প হচ্ছে মন্দির। শরৎচন্দ্র রচিত প্রথম মুদ্রিত গল্প হচ্ছে মন্দির। তারপর আমরা 52 নম্বর প্রশ্নে আসি। 52 নম্বর প্রশ্নে, শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কত খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেন? শরৎচন্দ্র চট্টোপাধ্যায় 1938 খ্রিস্টাব্দে। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় 1938 খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেন। 53 নম্বর প্রশ্ন, মৃত্যুঞ্জয়ের বাগাদের অর্ধেক অংশ কে নিজের বলে দাবি করত? খুড়া। অবশ্যই খুড়া, ঠিক আছে। তারপরে হচ্ছে 54 নাম্বার, শরৎচন্দ্র কত সালে সম্মানসূচক ডিলেট ডিগ্রি লাভ করেন? 1932, 1934, 1938। অ্যান্সার হবে 1934 সালে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় সম্মানসূচক ডিলিট ডিগ্রি লাভ করেন 1934 সালে। এরপরে খুড়া গ্রামবাসীদের নিয়ে বিলাসীর উপর হামলা করেছিল কেন? জাত রক্ষা জরুরি হয়ে পড়েছিল, মৃত্যুর বংশের মর্যাদা রক্ষার জন্য, নাকি মৃত্যুঞ্জয়ের বাগানের প্রতি তার লোভ ছিল? সাপুড়ে বিলাসীকে সে ঘৃণা করত। অ্যান্সার কি হবে? মৃত্যুর বংশের মর্যাদা রক্ষার জন্য। খুড়া গ্রামবাসীদেরকে নিয়ে
বিলাসীর উপর হামলা করেছিল মিত্তির বংশের মর্যাদা রক্ষার জন্য। এটা কুসংস্কার ছিল তো, ওইটা তারা মানত। খুড়া তখন গ্রামবাসীদের নিয়ে বিলাসীর হাতে অর্থাৎ সাপুরের হাতে কেন মৃত্যুঞ্জয় ভাত খাবে বা খাবার খাবে, সেটা খুড়া সহ্য করতে পারে না। সে তখন কুসংস্কারে মগ্ন ছিল। সেখানকার সমাজ, সেই সময়ের সমাজ মিত্তির বংশের মর্যাদা রক্ষার জন্য খুড়া গ্রামবাসীদের নিয়ে বিলাসীর উপর হামলা করে। 56 নম্বর প্রশ্ন, বিলাসী গল্পের বিলাসী কিসের প্রতীক? বিলাসী গল্পে বিলাসী হচ্ছে প্রেম নিষ্ঠার প্রতীক। বিলাসী গল্পে বিলাসী কিসের প্রতীক? প্রেম নিষ্ঠার প্রতীক। মৃত্যুঞ্জয়ের কি সম্পত্তি ছিল? আম কাঁঠালের বাগান ছিল। অলরাইট, আম কাঁঠালের কি ছিল? বাগান ছিল। অ্যান্সার হবে আম কাঁঠালের বাগান ছিল। আম কাঁঠালের বাগান ছিল। 58 নম্বর প্রশ্নে আমরা চলে আসি। বিলাসী গল্পের কথক বা বর্ণনাকারী কে? বিলাসী গল্পের কথক বা বর্ণনাকারী হচ্ছে ন্যাড়া। ন্যাড়ার মুখে বিলাসী গল্পের কথক বা বর্ণনাটি হয়েছে। কার মুখে? ন্যাড়ার মুখে। বিলাসী গল্পের কথক বা বর্ণনাকারী হচ্ছে ন্যাড়া। বিলাসী গল্পের কথক বা বর্ণনাকারী হচ্ছে কে? ন্যাড়া। বিলাসী গল্পের কথক বা বর্ণনাকারী হচ্ছে কি? ন্যাড়া। তারপর আমরা আসি, শরৎচন্দ্রের সাহিত্য উপাধি কি? শরৎচন্দ্রের সাহিত্য উপাধি হচ্ছে অপরাজেয় কথাশিল্পী। শরৎচন্দ্রের ও সাহিত্যের উপাধি কি? অপরাজেয়ের কথাশিল্পী। আমরা পড়েছি অনেকবার। এবার দেখো 60 নাম্বার, শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন? শরৎচন্দ্র চট্টোপাধ্যায় 1876 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় 1876 খ্রিস্টাব্দে কি করেন? জন্মগ্রহণ করেন। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় 1836 খ্রিস্টাব্দে 1876 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন। তারপর আসি, শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কত বছর বয়সে সন্ন্যাসী হয়েছিলেন? 24 বছর বয়সে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় সন্ন্যাসী হয়েছিলেন। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় 24 বছর বয়সে সন্ন্যাসী হয়েছিলেন। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কত বছর বয়সে সন্ন্যাসী হয়েছিলেন? 24 বছর। পরবর্তী ক্লাসে আমরা পরবর্তী গল্প এবং কবিতাগুলোর গুরুত্বপূর্ণ এমসিকিউ এবং সাজেশন নিয়ে কথা বলবো ইনশাল্লাহ। আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই সুস্থ থাকো, ভালো থাকো। আল্লাহ হাফেজ।